বাইরে অনেক বৃষ্টি হওয়ার একটা আলামত দেখা যাচ্ছে, অনেকটা অন্ধকার হয়ে গেছে। আসলে এই জানালাটা আমি অবৈধ মহিলার জন্য খুলতে পারি না সব সময়, কারণ আমি যখনই জানালা খুলি এই মহিলা, অবৈধ মহিলা, বাজে মহিলা এখানে বসেই থাকে এক ধরনের আমাকে মানে কি হ্যারাসমেন্ট করার জন্য। যেহেতু নির্লজ্জ বেহায়া, ছোট লোক, ছোট জাতের মহিলা, এদের কথা বলে লাভ নাই। সকালটা নষ্ট করতে চাচ্ছি না। তো এই যে বাইরে বাসার সামনে, আমার রুমের সামনে যে আম গাছটা আছে, একটু পরে আম পড়বে, ওই অবৈধ মহিলা এখানে আসবে এখন আম কুড়ানোর উদ্দেশ্যে, আমার জানালার নিচে নোংরামি করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আকাশে ডাকছে, বৃষ্টি হবে কি না জানি না, কিন্তু কারেন্ট চলে গেছে আরও 10 মিনিট আগেই। এখন বৃষ্টি হলে হতেও পারে, নাও হতে পারে। যদি বৃষ্টি নামে তাহলে একটু শান্তি, আবার কারেন্টের ওদিক থেকে কয় ঘন্টা থাকবে না তার কোনো ঠিক নেই, কারণ গতকাল 6 ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না। তবে দেহ ব্যবসায়ীদের সমস্যা নেই, দেহ ব্যবসায়ীরা তো আবার অবৈধ টাকায় আইপিএস চালায়। এই যে বলছিলাম যে বৃষ্টির কথা, বৃষ্টি নামবে নামবে, অন্ধকার হয়ে গেছে, অনেক ঝুম বৃষ্টি নেমেছে। এখানে আম পড়েছে, বৃষ্টি নামলেই পাকা আম পড়ে গাছ থেকে, কিন্তু আমরা কখনো আম বা কোনো গাছের কোনো ধরনের ফল এই অবৈধ মহিলার জন্য আজ পর্যন্ত কোনো কিছু খেতে পারি না গাছের। আমাদের গাছে যত ধরনের ফল ফলাদি হয়, এই নোংরা মহিলা বাজারে গিয়ে আমাদের গাছ থেকে সব ধরনের ফল, আম, জাম, কাঁঠাল, লিচু যা হয় সব কিছু নিয়ে চলে যায়। এবং এই নোংরা মহিলা এখানে এক ধরনের বসেই থাকে আম গাছের নিচে যখন আম পড়ে। আর তাছাড়া এখানে আমার যতগুলো জানালা আছে, আমার রুমের দরজা তো আমি ওর জন্য খুলতেই পারি না, এই দম্পতির জন্য। এখন এই মহিলার জন্য আমার দরজা খোলা মুশকিল হয়ে গেছে। গত 6 বছর ধরে আমি দরজা খুলতে পারি না, জানালা খুলতে পারি না। যে কথা বলছিলাম, বৃষ্টি হওয়া মাত্র কারেন্ট চলে গেছে। এখন চা খেতে হবে, চা খেতে পারছি না, ইলেকট্রিসিটি নেই। এগুলো তো হচ্ছে আইপিএসের লাইট। এখন কখন কারেন্ট আসে, কখন ইলেকট্রিসিটি আসলে তারপরে চা খেতে হবে। অলরেডি 1টা বেজে গেছে, নাস্তাই হয়েছে 12টার পরে। এখন চা খাওয়ার জন্য ওয়েট করছি, জাস্ট 5টা মিনিট সময় লাগবে। বৃষ্টিটা থামার পরে যদি আল্লাহ আল্লাহ করে কারেন্ট আসে তারপরে খাওয়া যাবে। সকাল দুপুর জুড়ে ইচ্ছা মতো বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টির পরিমাণ বেশ ভালোই ছিল। এখন বৃষ্টি কমে গেছে, এখন আর এইভাবে বৃষ্টিটা নাই। তারপরে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আল্লাহ আল্লাহ করে যদি কারেন্টটা ঠিক মতো থাকে তাহলে এই ঠান্ডাটা এনজয় করা যাবে। আর যদি এমন কোনো শয়তানি ব্যবস্থা করে, মানে যে আজকে তো ঠান্ডা দিন পড়ে গেছে, আজকে আর বিদ্যুৎ দিয়ে কি হবে, বন্ধ করে রেখে দেই। মানে আমাদের বাংলাদেশের বিদ্যুতের ইয়েটা তো এরকমই, যে এই একটু সময় কাটছে না, খারাপ লাগছে, একটু খুসখুস করছে, একটু শরীর চুলকাচ্ছে, যাই একটু লোডশেডিং দিয়ে আসি। আমার মনে হয় যে এইভাবেই তারা কাজগুলো করে, যে যখন যে এলাকা মন চায় যে আস্তে আস্তে যাই, গিয়ে গিয়ে একটা এলাকার বিদ্যুৎটা বন্ধ করে দিয়ে আসি। ভালো লাগছে না, গরম লাগছে, যাই একটু কারেন্ট বন্ধ করে দিয়ে আসি। ব্যাপারটা মনে হয় এইভাবেই করে, মানে শরীর চুলকানোর মতো করে তারা বিদ্যুৎ বন্ধ করে রাখে। কারণ একেবারে সম্পূর্ণভাবে উদ্দেশ্যহীনভাবে কাজগুলো করে। মাঝে মাঝে মনে হয় ভুলেই যায় যে কোন জায়গার সুইচ কোনটা বন্ধ করেছে, কোন এলাকাটা বন্ধ করেছে, কোনটা নিয়েছে, কোনটা দিয়েছে। 3 ঘন্টা 4 ঘন্টা চলে যায়, কোনো খবর থাকে না। মনে হয় যে ঘুমিয়ে গেছে, অথবা বউয়ের সাথে গিট্টু লেগে গেছে কুকুরের মতো এই বিদ্যুতের সুইচ অফ করতে গিয়ে। পরবর্তীতে মনে হয় ভুলেই গেছে যে আমি কোন জায়গাটা, কোন এলাকাটা বন্ধ করে দিয়েছিলাম। আসলে এদের কথা এই প্ল্যাটফর্মে আসলে সঠিকভাবে বলা সম্ভব না। এরা যে ধরনের কাজ করে, মানুষকে যেভাবে হয়রানি করে, যাই হোক। তো অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক স্ট্রাগলের পরে দুপুরে লাঞ্চ রেডি হয়েছে। লাঞ্চের মধ্যে এমন আমরা কিছু এক্সপেক্ট করি না, কিন্তু যাই হয়েছে আর কি, হালালভাবে কোনো মতো খাওয়ার মতো একটা কিছু ছিল। কারণ ইচ্ছা মতো অত্যাচার তো হয়ে আছে আমার উপর দিয়ে। রান্নাঘর রেখে, রান্নার শোধ তোলার জন্য আমার দরজার কোনায় বসে অফিস খুলেছে, তারপরে এখানে বসেই রান্না করেছে, এখানে বসেই মাছ ভেজেছে। আমার ঘরে যেন পর্যাপ্ত মাছের গন্ধ এবং আষ্টে ভাব, তেল, খুশকি, এগুলো যেন আমার ঘরে সব কিছু চলে আসে। আমাকে যথেষ্ট অত্যাচার করার পরে দুপুরবেলা রান্নাটা রেডি করেছে। মানে খাবার তো রেডি করব, তাদেরকে জ্বালিয়ে হাত পা পিষে তারপরে কলিজা ভুনা করে তারপরে তাদেরকে দুপুরে খাওয়াবো। ব্যাপারটা হচ্ছে এরকম। তো সব কিছুর পরে যাই হোক, রান্নাটা রেডি হয়েছে। আল্লাহর রহমতে আজকে মাছের দেখা পেয়েছি, না হলে তো নর্মালি ডিম আনা হয়।
50টা 60টা 100টা করে ডিম আনা হয়। ডিম মনে হয় আজকাল খুব সস্তায় যাচ্ছে, এই জন্যই এত ডিমের ছড়াছড়ি। তো আজকে মাছটা ছিল যেমনই হোক যাই হোক, অন্তত হলুদ পানির খেলাটা করে নেই আজকে। আজকে মনে হয় যে চুলায় আগুন ছিল, আগুন দিয়েই রান্না করেছে। মাঝে মাঝে মনে হয় যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মাটির পাতিলে, প্লাস্টিকের খেলনা পাতিলে রান্না করে, একটু হলুদের গুঁড়া, ইটের গুঁড়া, বালু, তারপর পাতালতা মিক্স করে তারপরে যে মুখ দিয়ে শব্দ করে খায়। মাঝে মাঝে মনে হয় যে এগুলো দিয়ে দিয়েছে। তবে আজকে তার হাজব্যান্ড বাসায় থাকার কারণেই জানি, হয়তোবা, হ্যাঁ হয়তোবা না, মোটামুটি এটাই আসলে মূল উদ্দেশ্য, যে আজকে রান্না করার পিছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে আজকে ওনার হাজব্যান্ড বাসায় আছে এবং আজকে বাজার ভ্রমণে যেতে পারবে। উনি ওনার হাজব্যান্ডকে, যদিও কেয়ার করে না, হাজব্যান্ডকে রেখেই বাজার ভ্রমণে যায়, কিন্তু হয়তোবা যেতে একটু দেরি হবে। তো দেরি হওয়ার কারণে আজকে তার হাতে পর্যাপ্ত সময় ছিল রান্না করা। এই যে আমাদের বাড়ির যে কী অবস্থা, রান্নাঘরের ভিতরে কী ধরনের নোংরা নাপাক জিনিস ফেলে রাখে, পিরিয়ডের রক্ত, এটা নিয়ে গতদিন কথা বলেছিলাম। গতকাল তো বাসায় এই মাসিকের রক্ত রান্নাঘরে পাওয়া নিয়ে একটা তুলকালাম হয়ে গেছে। আমি গত ভিডিওতে আমি শেয়ার করেছি, কারো ইচ্ছা হলে দেখে নিতে পারেন। আমি কেউ করেছি আমার দায়িত্বের জায়গা থেকে, আমার নিজের তো ভাই বাঁচতে হবে, তাই না? জীবন তো একটাই। আমি তো একেবারে বলবো না যে আমি আল্লাহর একেবারে সুফি মাওলা, আমি একেবারে 5 ওয়াক্ত নামাজ পড়া, কপালে দাগ ফেলে দেওয়া একজন শুদ্ধতম ব্যক্তি, আমি এটা বলছি না। কিন্তু আমার বাবা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে অ্যাটলিস্ট, তাই না? আমাদের বাসার তো একটা মিনিমাম আছে, আমার তো একটা রেসপন্সিবিলিটি আছে, আমাদের তো একটা মান সম্মান বোধ, আত্মসম্মান বোধ, ঘিন পিতে, এই শব্দগুলো তো আমাদের লাইফে কিছু একটা আছে। অনেকে অনেকভাবে নিতে পারে ভাই, আমাদের জায়গায় না পড়লে বুঝবেন না যে দুনিয়াটা কত কঠিন। কারণ ওই ফ্যামিলি সম্পর্কে আমরা জানি, আমরা ওয়াকিবহাল, আমরা জানি যে এই ফ্যামিলিটা কী ধরনের, আমাদের যথেষ্ট পরিমাণ অ্যাওয়ারনেস আছে। এরা হচ্ছে খুব নোংরা একটা বাজে ফ্যামিলি। এদের ফ্যামিলির মধ্যে শুধু শিরকি, শুধু কুফুরি, নাফরমানি, মুনাফিকি, এগুলো দিয়ে ভরা। এদের 14 গোষ্ঠীর মধ্যে নামাজ শব্দটা নাই, আনুগত্য বলতে কিছু নাই, ধর্ম বলতে এরা কিছু জানে না, মানে না। ওর মা যখন আমাদের বাসায় থাকতো আগে, নিয়মিতভাবে পড়ে থাকতো আর কি, বারবার বেড়াতে আসতো, এসে 8 দিন 10 দিন করে থাকতো আমাদের সোফার রুমে, টিভির রুমে, তো ফিক্সড জায়গায় করে ফেলেছিল। তো আজানের সময় মহিলা মাথার মধ্যে কাপড় ছাড়া শুয়ে শুয়ে ওই মুখের মধ্যে মাদক দ্রব্য, কী বলে এটাকে, আমি তো জানিও না এগুলো কী খায় না খায়। বয়স্ক মহিলারা তামাকের মতো খায় না, তারপরে মুখের চিপায়, ওই যে গালের চিপায় কৌটার মতো, জর্দার কৌটার মতো থাকে এক ধরনের, ওগুলা দেয়, ওগুলা দিত শুয়ে শুয়ে। মানে একদিকে আজান দিচ্ছে আর উনি নামাজ পড়ছে না, বয়স্ক মানুষ, গোসল করে না, 15 দিনে 20 দিনে একবার ঘেমে টইটুম্বুর হয়ে উনি টিভির রুমে পড়ে শুয়ে শুয়ে উল্টাপাল্টা জিনিস দেখে টিভিতে। তো উনি ছিল এই টাইপের মহিলা। ওদের ফ্যামিলিতে পূব দিকে সিজদা দেওয়া থেকে শুরু করে হেনতর কুফুরি মুফুরি, মানে একেবারে জঘন্য বাজে অবস্থা। মানে সোজা কথা, নামের মুসলিম, নামের মধ্যে একটা মুসলমান ভাব আছে, জাস্ট এতটুকুই। এরা মানে বিধর্মীর চাইতেও খারাপ। মানে এদের কোনো মূল নীতি নাই, কোনো আইডিওলজি নেই, কিছুই নাই, কোনো সাইকোলজি টাইকোলজি, সব কিছু আলাদা। এরা, আমি শুনেছি যে নানা ধরনের উল্টাপাল্টা জিনিস দিয়ে যে মানুষকে বশী করেন, এগুলো করে, এই কনসেপ্ট আমি জানতামই না আগে। আমি এগুলো শুনেছি এদের কাছ থেকেই। এরাই সারাক্ষণ এখানে যায়, ওখানে যায়, অমুক বাড়িতে যায়, অমুক পাড়ায় যায়, অমুক জেলায় যায়, সারাদিন দৌড়াদৌড়ি করে, অমুক কবিরাজ বাড়ি, তমুক কবিরাজ বাড়ি, অমুককে বানবারো, তমুককে কুফুরি করো। এদের কথাই আমি শুনেছি, এদের কাছ থেকেই আমি জেনেছি। তারপরেই আমার মাথায় বিষয়টা আসলো যে এই মহিলা যেহেতু আমাদের বাড়ির মতো একটা পরিবেশে, যেহেতু আমি এখানে ছেলে মানুষ 2জন, আমার বাবা এবং আমি, কোনো মেয়ে মানুষ নাই, তাই বলে কি আমরা মরে যাব না? আমাদের কোনো লাইফ নাই নাকি? আমার কোনো রেসপন্সিবিলিটি নাই নাকি? আমি তো দিন শেষে একটা মুসলিম, আমি তো কলেমা পড়ি, অন্তত আমার খতনা তো করা হয়েছে, আমার মুখ দিয়ে তো কলেমা আছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি আর না পারি, কিন্তু আমি তো এইটুকু স্বীকার করি যে আমি মুসলিম। আমি তো আর নাস্তিক হয়ে যাইনি, আমার সময় আছে, হয়তো ভবিষ্যতে পড়তেও পারি, এখন হয়তো নিয়মিত পড়ি না। তো অ্যাটলিস্ট আজ যাই হোক, এই ধরনের জিনিসটা আমি খাওয়ার প্রশ্ন উঠে না বা উঠতে পারে না। এটা তো আমি কোনোভাবেই মেনে নিব না। এরকম একটা নাপাক বিশ্রী একটা মহিলার পিরিয়ডের রক্ত আমার যদি খাবারের সাথে মিক্স করে দেয়, আমার মাথা কি ঠিক থাকে নাকি? এটা আমি সহ্য করতে পারবো? আমি তো জানি এদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, অনেকে অনেক কিছু ভাবতে পারে আমার গত ভিডিওটা নিয়ে, অনেকে এটা নিয়ে বাড়াবাড়ি মনে করতে পারে বা খারাপ কিছু মনে করতে পারে, কিন্তু আমার ভাই পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই ধরনের একটা জিনিস কেন রান্নাঘরে চলে আসতে পারে? আমাদের বাড়ির যে কালচার, যে ধরনের কি বলে এটাকে, আয়তন, প্রস্থ, দৈর্ঘ্য, মানে বাড়ির যে একটা ডিজাইন, যে স্ট্রাকচার, যে পরিবেশ, যে এনভায়রনমেন্ট, অ্যাটমসফিয়ার, আমার 14 গোষ্ঠী ফ্যামিলি রিলেটিভ সবাই জানে যে আমি আমার জায়গা থেকে কতটুকু সঠিক ছিলাম এবং কি ধরনের একটা মানে কি
একটা উদ্ভট কাজ হতে পারে এটা। মানে সোজা কথা, মনে করেন যে আপনার দুইটা হাত আছে, হ্যাঁ, আপনি হাত দিয়ে ভাত খান। আপনার দুইটা হাত থাকতে আপনি কেন পা দিয়ে ভাত খাবেন? মানুষের মাথায় প্রশ্ন আসবে না? তো আমাদের বাড়ির যে ধরনের কন্ডিশন, আমাদের বাড়ির যে ধরনের মানে একটা স্ট্যাটাস, বলছি না যে আমরা একেবারে কোটিপতি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়ে গেছি তা না, কিন্তু আমাদের বাড়ির যে ধরনের একটা লেভেল থাকে তো প্রত্যেকটা জিনিসের, আমরা মোটামুটি সচ্ছল একটা পরিবার, আমাদের একটা মিনিমাম একটা স্ট্যাটাস আছে, একটা মিনিমাম ইয়ে আছে। আমি আমার বয়সে তো এমন কিছু কখনো দেখিনি, কখনো দেখার দরকার পড়েনি, এগুলো নিয়ে আমার ঘাটাঘাটি করাও লাগেনি। এগুলো জ্ঞান আমার মাথায় এসেছে ওদের মাধ্যমে। এই মহিলার বাবার বাড়ি, এদের ফ্যামিলির ভেতরে এগুলো চলে, এগুলো আমি জানি, ওই কারণে এগুলো আমার মাথায় এসেছে। ওই কারণেই প্রথম আমি এরকম একটা জঘন্যতম জিনিস আমি আমার খাবার ঘরে দেখেছি, যেখানে কিনা কাঁচামরিচ পেঁয়াজ কাটিং করা হয়। আমি ছুরি দিয়ে ওই টাইলসের উপরে মাঝে মাঝে কাঁচামরিচ পেঁয়াজ কাটি। ওই মহিলা ওইখানে রুটি বানায় আমাদের জন্য, ওইখানে শশা কাটা হয়, ওইখানে পেঁয়াজ কাটা হয়। ওই জায়গার মধ্যে যদি মাসিকের রক্ত পড়ে থাকে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিছু করার নাই, যেটা সত্যি কথা, ওই জায়গার মধ্যে যদি গিয়ে দেখি মাছি ভন ভন করছে রক্তের উপরে, এইটা আমাদের বাসায় একটা প্রলয়ঙ্করী ব্যাপার। কার কাছে কি মনে হয়, বা নারীবাদীরা বা কারা কি মনে করে আমি জানি না, কিন্তু এটা আমাদের বাসায়, আমাদের সিচুয়েশনে, আমাদের জন্য এটা একটা আকাশ কুসুম ব্যাপার। এটা একটা বিশাল কিছু, একটা ব্রাস্টিং হওয়ার মতো কিছু। একটা মহিলা মানুষ যদি ওই দিন বাসায় থাকতো, তাহলে এটা একেবারে আগুন লেগে যেত। একটা বয়স্ক, আমার কোনো মামি, খালা, চাচি যদি কেউ থাক, ওই জন্য ওই ব্যাপারটা নিয়ে ওই দিন আমি খুব মারাত্মক রকম ক্ষেপে গিয়েছিলাম। এবং আমি জানি যে ওরা কোন ধরনের ফ্যামিলি, কোন ধরনের কাজ ওরা করতে পারে, কি কি ওরা করে, কি কি ওদের ব্যাকগ্রাউন্ড। এটা জেনে শুনে আমি ইচ্ছা করে আমি বাবার উপর খুব বেশি রাগ করেছিলাম। পরবর্তীতে আমার বাবা আমার কথায় বাধ্য হয়ে না পেরে, এক ধরনের কিছু করার নেন, করতে হবে ভাই, বাঁচতে তো হবে, আমরা তো এই ধরনের জিনিস খেতে পারবো না, এগুলো সহ্য করতে পারি না। আমাদের বাড়ির জন্য এটা মারাত্মক অসম্ভব রকম ব্যাপার, যে এত খোলা জায়গা, এত কিছু থাকতে এটা এইদিকে উল্টা পথে আসতেই পারে না। এই জিনিস এখানে এসেছে মানে এটাকে কোনো একটা কাজে ব্যবহার করেছে বা করার নিয়তে এনেছে। এটা কিন্তু ইনস্ট্যান্ট ডিভোর্স হয়ে যাওয়ার মতো কথা, বিশাল একটা ঘটনা ঘটে যাওয়ার মতো কথা। আমার মা যদি বেঁচে থাকতো, আগুন লেগে যেত, বা অন্য কোনো মহিলার যদি কানেকশন থাকতো আমাদের বাসায়, বিশাল কিছু হয়ে যেত। আমাদের রিলেটিভরা তো এখন লজ্জায় ভয়ে এই মহিলার সাথে কথা বলতে পারে না, তাই কিছু বলে না। তাই আমি আমার বাবাকে একটু বেশিই প্রেশার দিয়েছিলাম, গত ভিডিওতে আছে, আপনারা দেখে নিতে পারেন। এই কারণে আমাদেরকে ওই দিন রাত্রেবেলা, এই অপরাধে আমাদেরকে রাত্রেবেলা খেতে দেওয়া হয় নাই। আমি আর আমার বাবা গিয়ে কলা রুটি খেয়েছি বাইরে থেকে। কারণ এই কথাটা আমার বাবা নালিশের সুরে খুব আস্তে করে, নরম করে আমার বাবার বড় ছেলেকে বলেছিল যে জাস্ট সতর্ক থাকতে বলবা, এই ধরনের কাজগুলো করতে নিষেধ করবা, এবং রান্নাঘরে যেই জায়গায় এই কাজটা উনি করেছে, এখানে রান্না হয়, এখানে খাওয়া হয়, এখানে কাটা হয়, এখানে ফল কাটা হয়, সবজি কাটা হয়, এই জায়গাটা পরিষ্কার করে রাখতে হবে, এটাকে ভালো মতো পরিষ্কার করতে বলবা। কোনো উপায়ন্তর না দেখে আমার বাবা তার ছেলেকে বলেছে। এই প্রতিশোধ নেওয়ার জন্য ছেলে এবং ছেলের বউ রাত্রেবেলা আমাদেরকে খাবার পর্যন্ত দেয়নি। এই জন্য ডিনারের প্রসঙ্গক্রমে এই কথাটা চলে আসলো। ওই গত ভিডিওটা যার ইচ্ছা, যার রুচিতে হয়, আপনারা দেখে নিতে পারেন যদি ইচ্ছা হয়।